শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সবাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনাদের তো আগে একটা ক্লাস নিয়েছিলাম, আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে। তো অ্যাটেন্ডেন্স ব্যাচদের নিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এই পার্টিসিপেশনের এইটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। যদি কেউ মিস হয়ে যায় তাহলে আমি গুগল ক্লাসরুমে একটা পোস্ট দিচ্ছি, ও নিচে ওনারা সবাই কমেন্ট করতেছেন। তো আপনার তো নামের সাথে আইডি নাই, আইডি না থাকলে তো আমি এটা আইডেন্টিফাই করতে পারবো না যে আপনি। আমরা আইডিটা চ্যাট বক্সে লিখে দিই। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, প্রথম দিন তো আপনার চ্যাট বক্সে লিখলে আমার ম্যানেজ করতে প্রবলেম হবে। আমি মোটামুটি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের গুগল ক্লাসরুমে এখানে আপডেট দিব। যাদের আইডি লেখা নাই আপনার একটু কমেন্টে লিখে দিবেন। আর নেক্সট দিন ক্লাসের সময় আপনার নামের পাশে আইডিটা একটু ছোট করে অ্যাড করে দিবেন। ক্লাস চলাকালীন সময় তো হচ্ছে কি ওই যে মোড়ে যে রিনেম করে নেওয়া যায়, এতে কি হবে? হ্যাঁ, তাতেও হবে, সম্ভব হলে এখনই। লাস্ট 3 ডিজিট দিলেই তো হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, যতটুকু আপনাদের আলাদা লাস্টে 3টা ডিজিট দিয়ে দেন, তাহলে আমার জন্য সুবিধা আপনাদের আইডেন্টিফাই করতে। না হলে চ্যাটে যে প্রত্যেকে দিলে এটা কালেক্ট করতে প্রবলেম। ওকে স্যার। আচ্ছা, আর আজকে যেহেতু আমাদের রিশিডিউলড ক্লাস, যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন, যে যেহেতু আপনাদের প্ল্যানে ছিল না আজকে ক্লাস হবে, যদি কারো অ্যাটেন্ডেন্সের সমস্যা আমাকে বলবেন, সেটা কনসিডার করা হবে। আজকে অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেওয়া হবে? আজকে অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনারা আপনাদের নামটা একটু রিনেম করেন। ওই যে কেউ একজন বললেন ইনস্ট্যান্টলি রিনেম করা যায়। জি স্যার, রিনেম করা যায় স্যার। পার্টিসিপেন্টের ভিতর গেলে যার নাম তার নামের উপর ক্লিক করলে অপশন আসে রিনেমের। কিসের? পার্টিসিপেন্টের উপর ক্লিক করলে সবার লিস্ট আসে, ওখান থেকে নিজের নামের উপর ক্লিক করলে রিনেমের অপশন পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনারা আস্তে আস্তে করেন, আমি ক্লাসের শেষের দিকে স্ক্রিনশটটা নিব। আর তারপরেও দেখা যায় অনেকে ইলেকট্রিসিটি বা কোনো সমস্যা কোনো মিস হইতে পারেন, দেন আমি এবার ক্লাসরুমে এটা আপডেট দিব। দিলে ওখানে কেউ মিস গেলে আমাকে বলবেন যে আমি ছিলাম বাট মিস গেছে, কমেন্ট দিলে আমি ওনাকে আমার রেকর্ডে আপডেট করে নিব। আপনাদের অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্ক আছে, যথাসম্ভব সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন, যদি তেমন কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, আমি তো অলরেডি 5-7 মিনিট পরেই জয়েন করছি, পরে আপনারাও তো যথেষ্ট অ্যাটেন্ড হয়েছেন, আমরা তাহলে ক্লাস শুরু করি আস্তে আস্তে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখানে একটা পিডিএফ ওপেন করেছিল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের কোর্সটা কিন্তু একটু থিওরিটি মূলক, একটু মনে রাখা লাগবে, এর সঙ্গে কিছু বোঝাও লাগবে। প্রথম দিকে বেশি মনে রাখা জিনিসপত্র যথাসম্ভব আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস, আমি আপনাদের যা পড়াবো এক্সামে ওই রিলেটেড জিনিসই আসবে, সো আপনাদের আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই হবে। আর যদি এক্সট্রা কিছু পড়া লাগে আমি আপনাদের বলে দিব। তো আমাদের সাবজেক্টের নাম ছিল মোবাইল কম্পিউটিং। এই বিষয়ে আগের দিন একটু কথাবার্তা বলা হয়েছিল। মোবাইল কম্পিউটিং জিনিসটা আসলে কি? মোবাইল মানে হচ্ছে মুভিং, গতিশীল, আর কম্পিউটিং মানে বোঝাচ্ছে কোনো কিছু গণনা জাতীয় একটা বিষয়। মানে সহজ কথায় এটা বলে, আমরা যে কমিউনিকেশনের জন্য মোবাইল ফোন ইউজ করি বা কোনো ডিভাইস ইউজ করি, এইগুলোতে তো অনেক অনেক কিছু প্রসেস হয়ে কমিউনিকেশনটা হয়, এই সকল প্রসেসিং এর বিষয়টাকে বোঝাচ্ছে কম্পিউটিং। আর মোবাইল কম্পিউটিং মানে হচ্ছে মুভিং প্রসেসিং, আমরা মুভমেন্টে থাকা অবস্থায় যে প্রসেসিংটা হচ্ছে, আমরা নিচে
ডেফিনেশনে আসবো তার আগে বুঝে নিই। আমরা মোবাইলটা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি। আমাদের যেখানে যাই না কেন কমিউনিকেশনের যে প্রসেস গুলা এটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়। এমন না যে আমরা একটা সাপোজ টেলিফোন লাইনের মতো না, এই জায়গাতে ফিক্সড এই লাইনটাতে কানেক্টেড থাকলেই শুধু আমরা কমিউনিকেশন প্রসেসটা হবে, অন্য কোনো জায়গায় নিলে আমরা মুভিং অবস্থায় ইউজ করতে পারবো না, এরকম কোনো সমস্যা নাই। এই জন্য এই সিস্টেমটার নাম হচ্ছে মোবাইল কম্পিউটিং। আমরা ফর্মাল ডেফিনেশনে আসবো আস্তে আস্তে। এখানে আমরা যে বিষয়গুলো দেখবো মূলত ইন্ট্রোডাক্টরি একটা পার্ট থাকবে, তারপরে নেটওয়ার্কের বিভিন্ন জেনারেশন সম্পর্কে আলোচনা করব, যেটা আমরা এখন যেমন 4G 4.5 5G এগুলো আলোচনা করি, মানে এগুলো বর্তমানে ইউজ হচ্ছে এই সকল বিষয়ে। এটা তো আসলে হঠাৎ করে 4.5 5G আসে নাই, ফার্স্টে আসছিল ফার্স্ট মানে 1G 2G এইভাবে আস্তে আস্তে আসছে। এই সকল ইভলিউশন গুলো আমরা আস্তে আস্তে দেখব। তারপরে FDMA TDMA CDMA এগুলো তো নতুন জিনিস, আপনারা আস্তে আস্তে সবাই শিখবেন। আপনাদের কিছু পড়তে দিব যেগুলো সব পড়ানো সম্ভব হবে না, কারণ একটা ক্লাসে তো আর সব ইলাবোরেটলি পড়ানো সম্ভব হয় না, সেগুলো আপনারা একটু দেখবেন বাসায়। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ফর্মাল ডেফিনেশন দেখি, হোয়াট ইজ মোবাইল কম্পিউটিং। ফার্স্টে দেখি কম্পিউটিং জিনিসটা আসলে কি। কম্পিউটিং মানে হচ্ছে অপারেশন অফ কম্পিউটারস, যেটাকে আমরা প্রসেসিং এর কথা বললাম, যে কমিউনিকেশনের জন্য যে প্রসেসটা হয়, সহজ কথায় যে কোনো কিছু প্রসেসিং করাকে বলে কম্পিউটিং। দেন আসি আমরা হোয়াট ইজ মোবাইল। মোবাইল মিন্স সামথিং হুইচ ইজ মুভিং। ফর্মালি বলি দ্যাট সামওয়ান বা সামথিং ক্যান মুভ অর বি মুভড ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম প্লেস টু প্লেস। সাপোজ আমরা মানুষের কথাই ধরতে পারি, আমরা যদি হই তাহলে সামওয়ান, যদি এটা রোবট হতো তাহলে হচ্ছে সামথিং, যে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে, এরকম কোনো কিছুকেই বলা হচ্ছে মোবাইল। এখন তাহলে হোয়াট ইজ মোবাইল কম্পিউটিং? ইউজার্স উইথ পোর্টেবল কম্পিউটারস স্টিল হ্যাভ নেটওয়ার্ক কানেকশন হোয়াইল দে মুভ। সেই সকল কম্পিউটার, আসলে আমরা কিন্তু কম্পিউটার বলতে আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে কি, যে একটা পিসি নতুন একটা ডেস্কটপ, এইগুলো ছাড়াই যে সকল জিনিসের কম্পিউট করার ক্ষমতা আছে সবগুলোকে কম্পিউটার বলে। তাহলে সেই হিসেবে আমাদের ক্যালকুলেটরকেও একটা কম্পিউটার বলা যায়, আমাদের ফোনকেও একটা কম্পিউটার বলা যায়, সবকিছু একটা কম্পিউটার ভিতরে। পোর্টেবল মানে যেটা ফিক্সড না, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানো যায়, এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলা। তাহলে এই জিনিসটা আসলো কি, যে যেটাকে মুভ করালেও তার সঙ্গে নেটওয়ার্ক কানেকশন থাকে, সেটাকেই বলে হচ্ছে মোবাইল কম্পিউটিং। এখানে মোবাইল কম্পিউটিং এর আরো কিছু সংজ্ঞা আছে, আমরা একটু দেখি। আপনাদের এক্সামে যদি আসে তাহলে একটা এখান থেকে ফর্মাল সংজ্ঞা লিখবেন, আর একটা আপনার বুঝায় লিখবেন। যে কোনো একটা ফর্মাল ডেফিনেশন দিয়ে এটার মানে যা হয় সেটা বুঝায় লিখবেন। মোবাইল কম্পিউটিং ইজ ইউজিং এ কম্পিউটার হোয়াইল অন দ্য মুভ। সহজ কথায় আমরা মুভিং থাকা অবস্থায় কোনো কম্পিউটার ইউজ করা কে মোবাইল কম্পিউটিং বলে। অন্য একটা ডেফিনেশন কি বললো, মোবাইল কম্পিউটিং ইজ when a process is moved from a normal fixed position to a more dynamic position। একটা প্রসেস বা ওয়ার্ক যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে তাকে মোবাইল কম্পিউটিং বলে। থার্ড একটা ডেফিনেশন আছে, মোবাইল কম্পিউটিং ইজ when a work process is carried out somewhere where it is not previously possible। এই মোবাইল ফোনের আবিষ্কার কিন্তু খুব বেশি দিন হয় নাই। আপনারা যখন ছোট ছিলেন তখন কেবল নতুন নতুন ফোন টোন এত বের হইছিল, আগে তো এত অ্যান্ড্রয়েড ফোনও ছিল না, নোকিয়ার ফোন বেশি ছিল, নোকিয়া বা স্যামসাং মতো মোটরোলার কিছু বাটনের ফোন ছিল। তারও 5-7 বছর আগে তাহলে তো এই ধরনের কোনো জিনিসই ছিল না। তার মানে যেটা আগে সম্ভব ছিল না, আগে ছিল টেলিফোন, তাহলে টেলিফোন একটা জায়গায় ফিক্সড থাকতো, অন্য একটা জায়গায় নিয়ে আগে কমিউনিকেশন করা সম্ভব হতো না, এখন সম্ভব হচ্ছে, এই জন্য এটা মোবাইল কম্পিউটিং। আচ্ছা, এখানে আরো একটু ইলাবোরেটলি সংজ্ঞাটা দিচ্ছে, ইজ অ্যান আমব্রেলা টার্ম। আমব্রেলা টার্ম মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইউজ টু ডিসক্রাইব টেকনোলজিস দ্যাট এনাবল পিপল টু অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিসেস এনি প্লেস এনি টাইম এন্ড এনিহোয়ার। ওই যেমন
এর যে কোনো সার্ভিস সেন্টারে লেখা থাকে 24/7, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা, অনেকটা ওই রকম। যে কোনো জায়গায় এনি প্লেস আর এনিওয়্যার প্রায় একই টাইপের, যে কোনো জায়গায় আমরা যে কোনো সময় নেটওয়ার্ক সার্ভিস পাওয়াটাই হচ্ছে মোবাইল কম্পিউটিং। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট একটু বলতেছে, মোবাইল কম্পিউটিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ কম্পিউটিং এনভায়রনমেন্ট ওভার ফিজিক্যাল মোবিলিটি। মোবিলিটি মানে মুভনেস, এক জায়গা থেকে মানে ফিজিক্যালি জিনিসটাকে মুভ করার পরেও যদি আমাদের প্রসেসিংটা হয়, একটা জিনিসের প্রসেস হয়, তাহলে সেটা হবে মোবাইল কম্পিউটিং। তাহলে আশা করি মোবাইল কম্পিউটিং সম্পর্কে সবার একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে। আসলে এই কোর্সটার নাম দেখলে একটু মানে ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা যে আসলে কি জিনিসটা। এখন আমাদের কি জন্য মোবাইল কম্পিউটিং এর দরকার হলো, বা এটার সুবিধা অসুবিধা কি আছে, বা আগের সিস্টেম আর এই সিস্টেমের ডিফারেন্সটা কি। আগে যে টেলিফোন সিস্টেমের মতো ইউজ করা হতো এগুলো ছিল ওয়্যার্ড নেটওয়ার্ক, আর এখন আমরা যে মোবাইল নেটওয়ার্ক ইউজ করি এটাকে বলে ওয়্যারলেস নেটওয়ার্ক। আচ্ছা দেখি, আপনাদের মনে হয় এটা বলা হয়নি, আপনারা কি একটু বলেন তো দেখি, ওয়্যার্ড কানেকশন ভালো নাকি ওয়্যারলেস কানেকশন ভালো, নতুবা কোনটা সুবিধা বেশি? ওয়্যারলেস ওইটা ভালো। এটা ভালো। আচ্ছা তাহলে যদি আচ্ছা বলেন তো দেখি, আমরা যে এখানে বসে ধরেন আমেরিকার একজনের সাথে আমরা কমিউনিকেশন করতেছি, এটা কি ওয়্যারলেসলি হচ্ছে নাকি ওয়্যারের মাধ্যমে হচ্ছে? এটা ওয়্যারলেস। সার্ভার টু সার্ভার তো স্যার ওয়্যার কানেক্টেড থাকে স্যার, হুম সাবমেরিন কেবল। হুম আপনার একটু ডিপ নলেজ আছে, মানে এটা আপনাদের বোঝাতে চাচ্ছি, আমরা যতই ওয়্যারলেস কানেকশন ইন্টারনেট এগুলো বলে লাফালাফি করি না কেন, ওয়্যার ছাড়া কখনোই স্ট্রং ফাস্ট কানেকশন পাওয়া সম্ভব না। ওয়্যার মানে জি হচ্ছে স্যার। আমাদের পাকাপোক্ত একটা মিডিয়াম লাগবে, মিডিয়াম ছাড়া কখনোই কানেকশন পাওয়া সম্ভব না। আপনি ঘরে বসে ওয়াইফাই ইউজ করতেছেন, ভালো কথা, তো ওয়াইফাই রাউটার আপনার আপনার থেকে অল্প একটু ডিস্টেন্সে আছে, রাউটারের সঙ্গে তো একটা ওয়্যার সংযুক্ত, তাহলে আপনি কিভাবে ওয়্যারলেস কানেকশন ইউজ করতেছেন? হ্যাঁ, এটা বলা যায় আপনার সাপেক্ষে ওইটুকু ওয়্যারলেস, কিন্তু আসলে ওয়্যারলেসলি স্ট্রং কানেকশন এবং লং ডিস্টেন্সে কানেকশন পাস করা কখনোই সম্ভব না। এই যেমন এইগুলোর কথা চিন্তা করেন, আমরা যে ফোনের নেটওয়ার্ক ইউজ করি সিম কার্ড দিয়ে, এইগুলো তো আমাদের যে টাওয়ার গুলো আছে এগুলো বেশ একটু ডিস্টেন্সে থাকে, তারপরে ওই টাওয়ারের সঙ্গে কিন্তু মেইন লাইনের মাটির নিচ দেওয়া অন্য কোনো ওয়েতে সংযোগ থাকে। আর যে সাবমেরিন কেবল এর কথা বললেন যে ইন্টারনেট, ইন্টারনেট কিন্তু সাবমেরিন কেবলের মাধ্যমে আসে। আমরা যে ওয়াইফাই ইউজ করতেছি আমাদের রাউটারের সঙ্গে আমাদের আইএসপির একটা লাইন কানেক্টেড, আবার আইএসপির লোকজন ঢাকা থেকে হয় মাটির নিচ দেওয়া যেখান থেকে আনুক একটা একটা ওয়্যার্ড কানেকশনের মাধ্যমে ওদের ব্যান্ডউইথটা আনছে। আবার ঢাকার, হ্যাঁ স্যার বলেন। আপনার যে রাউটারের কথা বললেন, ও কারেন্ট গেলে তো তখন তো আর ওটা কাজ করে না, কিন্তু মোবাইলের মাধ্যমে তো কারেন্ট গেলে তো ওটা মানে কাজ করা যায়। হ্যাঁ, এটা তো আপনি একটু চিন্তা করলে বুঝতে পারতেন। তো আমাদের এইটার ইলেকট্রিসিটি সিস্টেম মানে রাউটার ইলেকট্রিসিটি সিস্টেম তো লোকালি, মানে আমাদের বাড়িতে কারেন্ট থাকলে রাউটারে কারেন্ট আছে, না থাকলে নাই। কিন্তু মোবাইলের যে সিস্টেমটা ওইটা তো টাওয়ারের সাথে কানেক্টেড, টাওয়ারে তো অলওয়েজ, হ্যাঁ, হ্যাঁ টাওয়ারে তো অলওয়েজ ব্যাকআপ অলওয়েজ। দেওয়া থাকে। হ্যাঁ, যদি এমন হতো আপনি ওটা ব্যাকআপ সিস্টেম রাখলেন যে কোনোভাবেই আমার রাউটার থেকে কারেন্টটা যাবে না, তাহলে আপনিও নন স্টপ ভাবে সার্ভিস পাইতেন। বা এমনও হতে পারে যে আপনার এখানে কারেন্ট আছে কিন্তু যদি কোনো কারণে যে যারা যে আইএসপি আপনাকে সার্ভিস দিচ্ছে ওদের কোনো ডিভাইস যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি কারেন্ট পাবেন না, সরি কারেন্ট না, আপনি আপনার ব্যান্ডউইথটা পাবেন না। তো আমি যেটা বলতেছিলাম যে আপনার যে আইএসপি এটা ঢাকা থেকে ব্যান্ডউইথ আনে, নতুবা ঢাকার থেকে কানেক্টেড। আবার ঢাকায় যে মেইন সেন্টার গুলো এগুলো আবার কক্সবাজারের যে সাবমেরিন কেবল আছে ওইটার সঙ্গে কানেক্টেড, আর ওই সাবমেরিন কেবলটা যেখানে মেইন সার্ভার গুলো আছে ইন্টারন্যাশনাল সেইগুলোর সঙ্গে যুক্ত। তার মানে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আমরা ওয়্যারলেস ইউজ করতেছি, কিন্তু এটা কিন্তু ওয়্যারলেস না, আসলে অল্প একটু ডিস্টেন্সের জন্য ওয়্যারলেস। ঠিক আছে, তাহলে আপনারা ওয়্যার আর ওয়্যারলেস এর বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন, এটা দেখলে আরো বুঝবেন যে ওয়্যার্ড এর সুবিধা কি আর ওয়্যারলেস এর। মোবাইল নেটওয়ার্ক মানে ওয়্যারলেস নেটওয়ার্কটা এখানে বোঝাচ্ছে।
এটা ব্যান্ডউইথ হাই। আচ্ছা, ব্যান্ডউইথ বোঝেন আপনারা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বলেন ব্যান্ডউইথ কি জিনিস। স্যার এট এ টাইমে কতটুকু ডাটা ট্রান্সফার হইতেছে তার মানে পরিমাণটা, হ্যাঁ জি মানে, স্যার। হ্যাঁ। আচ্ছা, তা আপনারা কি আচ্ছা, অন্যরা সবাই জানতেন বিষয়টা? না জানলে সমস্যা নেই, জেনে নিলেন যে একটা ফিক্সড, ঠিক আছে, এটা ফিক্সড অ্যামাউন্ট টাইমে কি পরিমাণ ডাটা পাস হচ্ছে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এখন ওয়্যার্ড কানেকশনে হাই ব্যান্ডউইথ পাওয়া সম্ভব, কিন্তু মোবাইল নেটওয়ার্কে হাই ব্যান্ডউইথটা পাওয়া সম্ভব না। এর ব্যান্ডউইথটা ওয়্যার্ডের থেকে অবশ্যই কম হয়। তারপর লো ব্যান্ডউইথ ভেরিয়েবিলিটি, মানে এটা বোঝাচ্ছে যে আমরা ওয়্যার্ডের মাধ্যমে ইচ্ছা হলে বিভিন্ন ব্যান্ডউইথের ভেরিয়েবিলিটি ঘটাতে পারি, যে একবার কম বেশি এরকম একটা মেইনটেইন করা, চেঞ্জ করা যায়। কিন্তু এটা হচ্ছে লো ব্যান্ডউইথে করা যায় না, এর জন্য হাই ব্যান্ডউইথ লাগে। এরকম ভেরিয়েবিলিটি ঘটাতে গেলে আমাদের হাই ব্যান্ডউইথ দরকার হয় মোবাইল নেটওয়ার্কে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা কেসে ক্যান লিসেন অন, আচ্ছা ওয়্যার, যেহেতু ওয়্যারের মাধ্যমে কানেকশন হচ্ছে, সো ওয়্যারের কোথাও কোনো সমস্যা টমস্যা হলে খুব ভালো মতো বোঝা যায়। আর এখানে হচ্ছে হিডেন টার্মিনাল প্রবলেম, আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, এটা হিডেন থাকে, খুঁজে পাইতে গেলে একটু সময় লাগে আমাদের। আচ্ছা আচ্ছা, ওয়্যার্ডের একটা প্রবলেম আছে, এর জন্য হাই পাওয়ার দরকার হয়, অন্যদিকে মোবাইল নেটওয়ার্কের জন্য লো পাওয়ার হলেই চলে। এখানে সেম ভাবে যে রিসোর্স গুলো ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে হাই রিসোর্স, যেটা খরচ বেশি হয়। সাপোজ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি আমরা কানেকশন আনি, তাহলে তো আপনারা সবাই জানেন যে অপটিক্যাল ফাইবারের কস্ট বেশি। এরকম যে রিসোর্স গুলো ইউজ করা হবে সেগুলো একটু কস্টলি হবে, এর জন্য আবার লো রিসোর্স মেশিন দরকার হয়। আচ্ছা, আর এটা তো সবাই বুঝতেছি যে নিড ফিজিক্যাল অ্যাক্সেস, অবশ্যই ফিজিক্যাল অ্যাক্সেস থাকা লাগে, মানে ফিজিক্যালি কোনো কিছু এক্সিস্ট করে, যেহেতু এটা ওয়্যার ইউজ করতেছি মানে এটা তো ফিজিক্যালি আমরা দেখতে পাবো। আর এটা তো এরকম কোনো কিছু লাগে না। নিড প্রক্সিমিটি মানে বোঝাচ্ছে আপনার ফিজিক্যাল কোনো কিছু লাগতেছে, এটা হচ্ছে ইনভিজিবল। লো ডিলে, এখানে হচ্ছে ডিলেটা কম হয়, ডাটা আসতে কোনো ধরনের ডিলে হয় না, কিন্তু এখানে ডিলেটা বেশি হয়। আচ্ছা, আর নরমালি ওয়্যার্ড কানেকশনে হচ্ছে সবসময় কানেক্টেড অবস্থায় থাকে, কোনো কানেকশন প্রবলেমটা কম হয়। আর ওয়্যারলেসে এই প্রবলেমটা বেশি হয়, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনার ওয়্যার্ড নেটওয়ার্ক আর ওয়্যারলেস বা মোবাইল নেটওয়ার্ক এর ভিতরে সমস্যা সুবিধা অসুবিধাগুলো বুঝলেন আশা করি। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এক্সামে আসার মতো। আমি যেগুলো ইম্পর্টেন্ট কথা বলবো মাথায় রাখবেন, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি যে কোন কারণে আমরা মোবাইলের দিকে আগালাম। এই মোবাইল মানে হচ্ছে কিন্তু আমাদের হাতের ফোন ডিভাইস না, সেল ফোন না। মোবাইল মানে মুভিং কমিউনিকেশন, মুভিং কম্পিউটিং, মানে মোবাইল কম্পিউটিং। কেন আমরা মোবাইল কম্পিউটিং এর দিকে আগালাম? ইনেবল এনিওয়্যার এনি টাইম কানেক্টিভিটি, এটা তো আমরা এখন বুঝতে পারছি যে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় কানেকশনটা পাচ্ছি, এই জন্যই মূলত আমরা মোবাইলের দিকে আগালাম। আচ্ছা, আরেকটা জিনিস, যেখানে প্রি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার নাই, সাপোজ টেলিফোন লাইন ইউজ করতে গেলে আগে থেকে ওখানে কিন্তু কানেকশন আমাদের নিয়ে যাওয়া লাগে। তার মানে কি, একটা প্রিয়র একটা ইনফ্রাস্ট্রাকচার থাকা লাগে। সাপোজ একটা টাওয়ার যদি আপনি সেখানে বসান, সাপোজ সুন্দরবনের কাছাকাছি একটা টাওয়ার থাকলে সুন্দরবনের ভিতরে যেও কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন, কিন্তু সুন্দরবনের ভিতর পর্যন্ত কোনো ইনফ্রাস্ট্রাকচার নেওয়া লাগবে না। কিন্তু টেলিফোন হতে গেলে ল্যান্ডলাইন ওই পর্যন্ত নিতেই হবে। সেটা বলতেছে যে যেখানে প্রি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার নাই সেখানেও আমরা যাতে অ্যাক্সেস পাইতে পারি, এজন্য মোবাইল কম্পিউটিংটা দরকার। ইনেবল মোবিলিটি, এই যেটা আমরা সবসময় বলতেছি যে গতিশীলতা আনয়ন করার জন্য। ইনেবল নিউ অ্যাপ্লিকেশন, নতুন নতুন অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য। অ্যান্ড এক্সাইটিং নিউ রিসার্চ এরিয়া, নতুন একটা গবেষণার ক্ষেত্র তৈরি হলো, কিভাবে আমরা আমাদের ব্যান্ডউইথটা বাড়াতে পারি, কিভাবে আরো বেশি ডিস্টেন্সে ওয়্যারলেসলি ডাটা পাস করা যায়, দেন কিভাবে সিকিউর করা যায় সিস্টেমটাকে, এই সকল বিষয়ের জন্যই
আমরা মোবাইল কম্পিউটিংটা ইউজ করা শুরু করছি। এখন কি কি ওয়্যারলেস ডিভাইস আছে সেগুলো একটু আমরা দেখি। অনেকগুলোর সঙ্গে আমরা পরিচিত না, জাস্ট নামটা জানলেই হবে। ল্যাপটপের সঙ্গে সবাই পরিচিত, পাম টপ হয়তো বা কেউ কেউ শুনে থাকবেন। পাম মানে হচ্ছে তালু, তালুর উপর রেখে মানে অনেক ছোট টাইপের ল্যাপটপ, নোটবুক থেকেও ছোট, সেগুলো করে পাম টপ। পিডিও একটা ডিভাইস, ডিটেইলস না জানলেও চলবে। সেলফোন তো আমরা জানি যে মোবাইল ফোন। সেন্সরটা আমরা জানি পেজার ওই রকম একটা ডিভাইস, আরো অনেক এক্সাম্পল হতে পারে, আর দেওয়া হয় নাই। এগুলো হচ্ছে ওয়্যারলেস ডিভাইসেস। এখন আমরা তো মোবাইল কম্পিউটিংটাকে অ্যাকসেপ্ট করলাম এবং এর সুবিধাও পাচ্ছি, কিন্তু এটার কি কি চ্যালেঞ্জ আছে? চ্যালেঞ্জ মানে এটার প্রবলেম কি কি আছে, কোন জিনিসগুলো আমাদের ফেস করা লাগে? ফার্স্ট প্রবলেম হচ্ছে ডিসকানেকশন। আমরা ওয়্যারলেসলি কানেক্টেড থাকবো কিন্তু ডিসকানেক্ট হয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে। এটাকে আমরা কিভাবে স্মুথ বানাইতে পারি যাতে ডিসকানেক্ট না হয়? এজন্য ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ডিসকানেকশন। নেক্সট চ্যালেঞ্জ লো ব্যান্ডউইথ, ডাটা রেট এখানে নরমাল স্পিডটা কম পাওয়া যায়। আচ্ছা, ওয়্যার্ড থাকলে যত স্পিড পাওয়া যায় ওয়্যারলেসলি কম পাওয়া যায়। সো এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। এই জন্য দেখেন আমাদের প্রথম দিকে ছিল, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। ফার্স্টে ছিল 2G নেটওয়ার্ক, নেক্সট আসলো 3G, আমরা আরো সুবিধা পাইলাম, ব্যান্ডউইথ বাড়লো। এখন 4G, তারপরে 4.5G, তারপরে 5G আসতেছে। যে ডে বাই ডে এগুলো ডেভেলপড হচ্ছে, আমাদের ব্যান্ডউইথ বেশি হচ্ছে। হাই ব্যান্ডউইথ ভেরিয়েবিলিটি, আমরা ব্যান্ডউইথের রেঞ্জটা চেঞ্জ করা যায় কিভাবে ভেরিয়েবল রাখা যায়, এটা একটা চ্যালেঞ্জ। লো পাওয়ার এন্ড রিসোর্সেস, কিভাবে আমরা কম পাওয়ার এবং কম রিসোর্স ইউজের মাধ্যমে এটাকে মেইনটেইন করা যায়, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। সব থেকে বড় রিস্ক হচ্ছে সিকিউরিটি রিস্ক। যে ওয়্যারলেসলি কমিউনিকেশন হচ্ছে, যে কোথা থেকে যদি আমাদের কোনো ধরনের হ্যাকিং হয়, আমার ডাটা চুরি হয়ে যায়, এগুলো সিকিউরিটির বিষয়। সিকিউরিটি রিস্কটা এখন বেশি ভয়াবহ হয়েছে। আচ্ছা দেখেন, দিন বাই দিন, ডে বাই ডে আমাদের কিন্তু এই ওয়্যারলেস ডিভাইসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এক একটাই এক এক ধরনের টার্মিনাল ইউজ হচ্ছে, এক এক ধরনের ক্যাপাবিলিটিস থাকতেছে। তাহলে সব মানে বলা যায় এখন ইউনিভার্সাল ইউজ হচ্ছে, ছোট বড় সব ডিভাইসে এখন ওয়্যারলেস কমিউনিকেশন ইউজ হচ্ছে। আপনি হাতের স্মার্ট ওয়াচ, তারপরে আপনার ঘরের বিভিন্ন হোম অ্যাপ্লিয়েন্সেস, পিসি, ল্যাপটপ, তারপরে আপনার কি বলে মোটর বাইক নতুবা প্রাইভেট কার, সবকিছুতেই কিন্তু এরকম ওয়্যারলেস মোবাইল কম্পিউটিং ইউজ হচ্ছে। এজন্য বলতেছে এই যে ভ্যারিয়েটি টার্মিনালস, বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ হচ্ছে, বিভিন্ন টার্মিনাল ইউজ হচ্ছে, এবং এগুলোর ক্যাপাবিলিটি বিভিন্ন, এগুলোর সঙ্গে মিলাই চলাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। Then fit more functionality into single smaller device. যেগুলো ছোট ডিভাইস অনেক, এইগুলোর সঙ্গে ফিট করে রাখা, অনেক ছোট ছোট আইসি ইউজ করার দরকার হয়, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্ট ইউজ করার দরকার, এটা খুবই চ্যালেঞ্জিং। আচ্ছা, তাহলে যদি এক্সামে আপনাদের চ্যালেঞ্জেস লিখতে আসে, শুধু কিন্তু এই 5টা বা 7টা লিখে দিলে হবে না, এদের কিন্তু ডেসক্রিপশন লেখা লাগবে। আপনারা কেউ নামাজ পড়তে যাইতে চাইলে পড়ে আসতে পারেন। জি স্যার, যাবো স্যার। ঠিক আছে, আপনি নামাজ পড়ে আসেন এক ফাঁকে। আর আমাদের ক্লাস তো রেকর্ডেডই থাকবে, লাগলে আপনি পরেও দেখে নিতে পারবেন। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিস স্যার, তাহলে আমরা নামাজ পড়তে যেতে পারবো স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু হোল্ড করেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, দাঁড়ান জাস্ট 1 মিনিট, আমি এর একটা স্ক্রিনশট নিয়ে রাখি। আর তারপরেও যারা মিস আছেন, কাইন্ডলি আছে আপনারা এখনো কয়েকজন আছে আইডি লেখেননি, আইডি না লিখলেও প্রবলেম নাই, আপনারা আছে কমেন্টে আইডি লিখে দিবেন, আর নেক্সট দিন অবশ্যই আইডিটা লিখে দিবেন নামের পাশে। স্যার চ্যাটেও দিছি, উপরে লিখে দিছি স্যার নামের সাইডে স্যার। আচ্ছা আপনি দিছেন, কিন্তু এই যে প্রীতম, সুমন বলা অনেকজনই আছে, তারা এখনো দেয়নি। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, আপনি এখন তারা নামাজ পড়ে আসেন। আর যাদের নামের পাশে আইডি নাই, তারা কমেন্টে একটু লিখে দিবেন, আমি এই ছবিটা পোস্ট দিব ক্লাসরুমে, তখন আইডি গুলো একটু লিখে দিবেন। স্যার আজকে ক্লাস না করলে হবে স্যার? বুঝি নাই স্যার না, এখন নামাজ পড়তে যাবো স্যার।
শেয়ার না করলে হবে তাই বলতেছে। আচ্ছা আপনি ক্লাস, আচ্ছা ঠিক আছে, ক্লাস যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ক্লাস রেকর্ডিংটা। মানে নামাজ পড়তে যাবো তো স্যার, 10 মিনিট লাগবে সেরকম, এই জন্য বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি নামাজ পড়ে আসেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে আবার এই মোবাইল কম্পিউটিং এর সংজ্ঞাটা দেওয়া আছে, যেটা আমরা অনেক বেশি পরিচিত হলাম। এখন মোবাইলিটি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইউজার, যে ডিভাইসটা ইউজ করতেছে তার মোবাইলিটি, একটা হচ্ছে ডিভাইস মোবাইলিটি। নরমালি ইউজার মুভ করলে ডিভাইসও মুভ করবে, তারপরেও দুটো মোবাইল আলাদা আলাদা এখানে দেখানো হয়েছে, ইউজার মোবাইলিটি আর ডিভাইস মোবাইলিটি। আচ্ছা আমরা এই এখানে লেখাটা একটু পড়ি। দ্য ইউজার অফ এ মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্ট উইল বি অ্যাবল to access data, information or other logical objects from any device in any network while on the move. এটা বোঝাচ্ছে সে যে নেটওয়ার্কেই থাকুক, যে ডিভাইসে ইউজ করুক, সে খুব সহজে তার ডাটা, ইনফরমেশন এবং অন্যান্য লজিক্যাল জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে। সে যে কোনো নেটওয়ার্কের আওতায় থাকলেই হবে, সে কি সিম কার্ডের নেটওয়ার্কের আওতায় থাকুক নাকি ওয়াইফাই এর আওতায় থাকুক, কাস্টম কোন নেটওয়ার্কে থাকুক, সেটা কোনো ম্যাটার না। আচ্ছা এখানে হচ্ছে মোবাইল কম্পিউটিং এর কতগুলো ফিচার আছে, ফিচার গুলোও ইম্পর্টেন্ট। এই যে দুই তিনটা জিনিস আমরা দেখলাম, চ্যালেঞ্জ, ফিচার, তার আগে আরেকটা, যে কোনো কিছুই পরীক্ষা আসতে পারে, এগুলো খুবই বেসিক জিনিস। ফার্স্ট এরটা এনিওয়্যার এনি টাইম ইনফরমেশন। সো এটা আমরা আগেই দেখছি, যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা ইনফরমেশনটা পাইতে পারি। দিস ইজ দ্য জেনেরিক ডেফিনেশন অফ ইউবিকিউটি, where the information is available anywhere all the time. একটা কিছু সর্ব জায়গায় উপস্থিত থাকলে তাকে বলা হয় ইউবিকিউটি, মানে সার্বজনীনতা বা সর্বব্যাপিতা, এটাকে বলা হচ্ছে ইউবিকিউটি। ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট। আচ্ছা ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছে আপনি যেমন ঘরে বসে থাকলে একটা স্মার্ট ডিভাইসের কথা বাদ দেন, একটা লাইট বা একটা ফ্যান বা একটা হিটার যেমন আপনি বন্ধ করতে পারতেন, অন করতে পারতেন, যখন আপনি মোবাইল কম্পিউটিং এর সঙ্গে যুক্ত হবেন তখন আপনি বাসা থেকে দূরে থেকেও এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। এজন্য বলতেছে ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট is defined as an environment in a foreign network such that the mobile users can experience the same computing experience as they have in their home or corporate computing environment. সে দূরে থাকলেও সে মনে হবে যে সে তার একদম রুমেই বসে আছে, সেখানে যে যে ফ্যাসিলিটি পাইতো দূরে বসে থেকেও সেম ফ্যাসিলিটি পাইবে। আচ্ছা ফর এক্সাম্পল কি বলা যায়, one would like to put one's room heater on when one is about 15 minutes away from home. Suppose কেউ চাইলো যে তাদের বাড়ি বা বাসা শীতকালীন দেশে সে বাসা থেকে 15 মিটার দূরে থাকতে রুম হিটারটাকে অন করে দিবে, তাহলে সে বাসা থেকে 15 মিনিট ডিস্টেন্স থাকতে রুম হিটার অন করে দিল, কোনো প্রবলেম নাই। এই সকল ফিচারকে বলতেছে ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট। আচ্ছা নেক্সট এর ফিচারটা হচ্ছে নোম্যাডিক কম্পিউটিং। নোম্যাডিক মানে হচ্ছে যাযাবর। যাযাবর মানে তো নিশ্চয়ই জানেন, যাদের নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। তো আমরা যদি এই মোবাইল কম্পিউটিংটাকে নোম্যাডিকের সাথে বা যাযাবরের সঙ্গে তুলনা করি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। যে আপনি একটা মোবাইল নিয়ে একবার ঢাকা যাচ্ছেন, খুলনা যাচ্ছেন, আপনি ইউনিভার্সিটি যাচ্ছেন বা দেশের বাইরে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, এ কিন্তু যাযাবরের মতো ঘুরতেই আছে এবং যেখানে যে নেটওয়ার্ক পাচ্ছে সেটার সঙ্গে কানেক্টেড হয়ে আপনাকে সার্ভিস দিচ্ছে, জন্য এটাকে বলতেছে নোম্যাডিক কম্পিউটিং। আচ্ছা এটা দিস ইজ ট্রু ফর বোথ লোকাল এন্ড রিমোট সার্ভিসেস, দুই ধরনের, লোকাল এবং রিমোট দুইটা সার্ভিসের জন্য এটা সত্য। প্রিভ্যাসিভ কম্পিউটিং। প্রিভ্যাসিভ মানে হচ্ছে সর্বব্যাপী, মানে যেটা সব জায়গায় বিস্তৃত আছে। A computing environment which is pervasive in nature and can be made available in any environment. সর্বব্যাপী বলছে মানে যে কোনো এনভায়রনমেন্টে এটা অ্যাভেলেবেল। এখন সে এনভায়রনমেন্ট বিভিন্ন টাইপের হতে পারে, যেমন আপনি শীত প্রধান দেশে গেলেন বা গ্রীষ্ম প্রধান দেশে গেলেন, এমন হতে পারে।
বা আপনার ইনফ্রাস্ট্রাকচার জনিত এনভায়রনমেন্টে চেঞ্জ হতে পারে। এইগুলো প্রত্যেকটা একটার সঙ্গে একটা অনেকটা একই টাইপের। ইউবিকিউশাস কম্পিউটিং, যেটা আমরা পূর্বেই দেখে আসলাম, যে এনিহোয়ার এনি টাইম ইনফরমেশন, a disappearing every place computing environment. User will be able to use both local and remote services. হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু একটা কম্পিউটিং এনভায়রনমেন্ট অলওয়েজ চলতেছে, এটা হচ্ছে ইউবিকিউশাস কম্পিউটিং। গ্লোবাল সার্ভিস পোর্টেবিলিটি, আচ্ছা এটা আমরা ডিটেইলসে না যাই, যে গ্লোবালি মানে সব জায়গায় যে আমরা একটা পোর্টেবল সার্ভিস পাবো সেটা বোঝাচ্ছে। এখন আমরা বলি ওয়্যারেবল কম্পিউটারস। এখন ওয়্যার মানে কি আপনারা নিশ্চয়ই জানেন, ওয়্যার মানে পরিধান করা। এখানে পরিধান করা মানে আপনার জামা কাপড় বোঝাচ্ছে না, যেহেতু কম্পিউটারের কথা বলছি, সেটা হতে পারে আপনার স্মার্ট ওয়াচ, স্মার্ট সানগ্লাস, এই টাইপের যে কোনো কিছু। Wearable computers are those computers that may be adorned by humans like a hat, watch, shoe or clothes. এটা মোবাইল কম্পিউটিং না থাকলে এই ওয়্যারেবল কম্পিউটার ইউজ করে আমাদের কোনো ধরনের সুবিধা ছিল না। আচ্ছা, এখন দেখি আমরা মোবাইল কম্পিউটিং এর ফাংশন গুলা কি কি আছে। মোবাইল কম্পিউটিং ইউজের মাধ্যমে আমরা কি কি ফাংশন পাচ্ছি। We can define a computing environment as mobile if it supports one or more of the following characteristics. আমরা যে কোনো এনভায়রনমেন্টটাকে মোবাইল এনভায়রনমেন্ট বলতে পারবো যদি তারা নিচের ক্যারেক্টারিস্টিক্স গুলো ফলো করে। এখানে কি ক্যারেক্টারিস্টিক্স আছে? ইউজার মোবিলিটি। ইউজার মোবিলিটি মানে আমরা বুঝি যে একজন ইউজার মুভ করলো। নেটওয়ার্ক মোবিলিটি মানে নেটওয়ার্ক সুইচ হবে, আগে একটা নেটওয়ার্কে আছে দেন আরেকটা নেটওয়ার্কে যাবে, এটা হচ্ছে নেটওয়ার্ক মোবিলিটি। ডিভাইস মোবিলিটি বলতে বোঝাচ্ছে আমি এখন এক ডিভাইস মোবিলিটি মানে ডিভাইসটাকে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব। সার্ভিস মোবিলিটি বোঝাচ্ছে সাপোজ আপনি এখন জিমেইলের সার্ভিস ইউজ করতেছেন, একটু পরে হটমেইলে গেলেন, হটমেইলের সার্ভিস ইউজ করতেছেন, এটা হচ্ছে সার্ভিস মোবিলিটি। বেয়ারার মোবিলিটি, বেয়ারার আর ইউজার একই ধরনের। বেয়ারার বলতে মূলত যে বহন করে, সাপোজ ডিভাইসের ইউজার না, সে শুধু বেয়ারার হিসেবে কাজ করছে, সে বেয়ারার মুভ করলে সেটা বেয়ারার মোবিলিটি। সেশন মোবিলিটি, সেশন ওয়ার্ডের সঙ্গে আপনারা আগে পরিচিত থাকতে পারেন, অনেক সময় দেখবেন ফেসবুকে লগ ইন করার সময় দেখায় যে সেশন টাইম আউট। এরকম যে কোনো সার্ভার বেসড কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে গেলে আপনি যখন লগ ইন করেন আপনার জন্য একটা সেশন তৈরি হয়, মানে একটা ফিক্সড টাইমের জন্য আপনাকে লগড ইন রাখে। ওই টাইম পিরিয়ডটা শেষ হয়ে গেলে বলে হচ্ছে আপনার সেশন টাইম আউট। সেশনটা চেঞ্জ হলে সেটা বলে সেশন মোবিলিটি। আচ্ছা, হোস্ট মোবিলিটি বলতে, হোস্ট মানে তো আপনারা জানেন সার্ভার বিভিন্ন ওয়েবসাইট আপনার হোস্টিং করা থাকে, সে হোস্ট যদি চেঞ্জ হয় তাহলে সেটা হয় হোস্ট মোবিলিটি। আচ্ছা, এখন এই মোবাইল কম্পিউটিং এ বিভিন্ন ইস্যু দেখা যায়, ইস্যুগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আমরা একটু দেখি সেই ক্যাটাগরি গুলো কি। সফটওয়্যার ইস্যু। সফটওয়্যার ইস্যু হচ্ছে আমরা যে এই মোবাইল কম্পিউটিং ইউজের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ইউজ করি, জুম ইউজ করতেছি, এটাকেও বলা যায় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সবগুলোতে মোবাইল কম্পিউটিং ইউজ করা হয়। যদি অ্যাপ জনিত কোনো ইস্যু দেখা দেয় তাহলে সেটা হবে সফটওয়্যার ইস্যু। টেকনিক্যাল, ডিভাইসের ভিতরে কোনো টেকনিক্যাল সমস্যা যদি হয় সেটা হবে টেকনিক্যাল ইস্যু। লাইক ব্যাটারিতে কোনো প্রবলেম হলো, তারপর ব্রাইটনেসে কোনো প্রবলেম হলো, এগুলো হবে টেকনিক্যাল ইস্যু। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কানেকশন জনিত কোনো সমস্যা যদি হয়, এখন কানেকশন পাচ্ছে একটু পরে পাচ্ছে না, বা কানেকশন আপ ডাউন করলো, স্পিড কম ডাউন করলো, এগুলো নেটওয়ার্ক ইস্যু। ইউজার ইন্টারফেস ইস্যুস, এটা হচ্ছে আপনারা GUI এর নাম শুনবেন নিশ্চয়ই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমরা যে কোনো অ্যাপ ইউজ করলে যে ইন্টারফেসটা আমাদের সামনে, যে গ্রাফিক্যাল ভিউটা আমাদের সামনে আসে ওইটাকে বলে ইউজার ইন্টারফেস। এই যেমন জুম ইউজ করতেছেন, জুমের বিভিন্ন ফিচার, বিভিন্ন অপশন আপনাদের সামনে আছে, এগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস। সাপোজ ইউজার ইন্টারফেসটা জটিল করে আপনি সহজে বুঝতে পারতেছেন না, সেটা হয়ে যাবে ইউজার ইন্টারফেস ইস্যু। লাস্ট আসি আমরা সিকিউরিটি ইস্যুতে। বিভিন্ন ধরনের অ্যাটাক
হতে পারে। বিভিন্ন হ্যাকাররা আছে, তারা অ্যাটাক বিভিন্ন টাইপের হয়। অনেক সময় ম্যালওয়্যার অ্যাটাক হয় বা ফিশিং হয়, তারপর র্যানসমওয়্যার আছে। আপনারা অনেকে হয়তো জানবেন এসব বিষয়ে। আচ্ছা, দেখি আপনারা তো কে কি করতেছেন আমি বুঝতেছি না। আপনারা কয়েকটা অ্যাটাকের নাম বলেন তো আমাকে, যেগুলো অনলাইনে হয়ে থাকে। কে জানেন? যে কোনো স্যার ওয়েবসাইট বা অনলাইন বেস যেগুলো আছে। ডিডিওস অ্যাটাক, তারপর DOS এসএসআরএফ অ্যাটাক। অ্যাটাক। জি স্যার, ডস অ্যাটাক, এসএসআরএফ অ্যাটাক, তারপর ফিশিং। তাহলে অন্য কেউ আর একটা দুইটা নাম বলেন। স্যার ইসড্রপিং আছে, তারপর হুম স্যার আমি তো শুধু র্যানসম সম্পর্কে জানি, র্যানসম র্যানসমওয়্যার অ্যাটাক। জানেন? আচ্ছা ঠিক আছে, আপনি র্যানসমওয়্যার সম্পর্কে কি জানেন দেখি বলেন। র্যানসমওয়্যার ওটা স্যার আপনার ফাইল ইনক্রিপ্টেড করে দেয়, হুম তারপরে? পরবর্তীতে পাসওয়ার্ড লাগে, তো ওরা বলে যে আপনাকে এত ডলার পে করতে হবে, নাহলে পাসওয়ার্ড দিবে না। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন বিষয়টা। এগুলো হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ম্যালওয়্যার। ম্যালওয়্যার মানে ক্ষতিকর সফটওয়্যার। আপনি না বুঝে ইনস্টল দিবেন, তারপরে প্রবলেমে পড়বেন। আচ্ছা দেখি, যে বললেন আছে ডিডোস অ্যাটাকের কথা বললেন, আপনি আপনি ডিডোস সম্পর্কে আজ কি জানেন বলেন। স্যার ডিডোস তো মনে হয় ফ্লডিং আর কি। আপনি অনেক রিকোয়েস্ট পাঠাবেন একটা সার্ভারে, দেন সার্ভার এটা প্রসেস করতে পারবে না। আচ্ছা আপনি বলেন তাহলে, ডস অ্যাটাক বেশি ভয়ানক নাকি ডিডোস অ্যাটাক বেশি ভয়ানক? স্যার আমি এটা জানি না। আচ্ছা, আপনার হচ্ছে ডিডোস এর আগে জানা উচিত ছিল হচ্ছে ডস অ্যাটাক। ডস এর ফুল মিনিং কি জানেন? স্যার ড্যানিয়েল। ডেনিয়াল অফ সার্ভিস। হ্যাঁ, জি স্যার, জি স্যার। যে কোনো একটা সার্ভারের অবশ্যই একটা প্রসেসিং লিমিট আছে, সে এতগুলা রিকোয়েস্ট একসঙ্গে হ্যান্ডেল করতে পারে। কারণ ডস হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস, এটা হচ্ছে যে কোনো ওয়েতে আপনি ওখানে বেশি রিকোয়েস্ট পাঠালেন। এটা হতে পারে আপনি আপনার পিসি থেকে কোনো সফটওয়্যারের মাধ্যমে একাধিক রিকোয়েস্ট পাঠালেন। সাপোজ এটা সার্ভারে 1000 হ্যান্ডেল করার ক্ষমতা, আপনি 1000 রিকোয়েস্ট দিয়ে রাখলেন, তাহলে নর্মাল রিয়েল লাইফের ইউজাররা কিন্তু ওখানে কোনো অ্যাক্সেস পাবে না। এটা হচ্ছে ডস অ্যাটাকের মেইন কনসেপ্ট। আর ডিডস হচ্ছে ডিস্ট্রিবিউটেড অ্যাটাক। এটা হচ্ছে একটা পিসি থেকে না, অ্যানোনিমাস ভাবে একাধিক পিসি থেকে দেওয়া হয়। এখন ডস অ্যাটাকটা যেহেতু একটা পিসি থেকে আসে, এটা আপনি সহজেই ওই আইপি ডিটেক্ট করে বা কোনো একটা ওয়েতে ব্লক করতে পারেন। কিন্তু ডিডস যেহেতু ডিস্ট্রিবিউটেড, সো এটা আপনার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না যে কোনগুলো রিয়েল ইউজার আর কোনগুলো আসলে অ্যানোনিমাস ইউজার এখানে শুধু শুধু ঝামেলা করতেছে। এজন্য ডিডস অ্যাটাকটা আসলে একটা হেডেকের বিষয়, যে এটাকে কিভাবে স্টপ করা যায়। আচ্ছা, কেউ একজন ফিশিং সম্পর্কে বলেন, আপনারা দুজন বাদে। কেউ কিছু বলতে পারবেন? আপনারা যে দুজন বললেন, এই দুজন বাদে। আচ্ছা, তো এইগুলো তো আপনাদের, যেহেতু আপনারা সিএসসি তে পড়েন, সাথে এখন তো সবাই ইউজ করেন, এগুলো তো জানা উচিত। দেখবেন আপনার কিছু না, ওই যে বিকাশে বিকাশে এই জিনিসগুলো বেশি হয়। যে দেখবেন মাঝে মাঝেই দেয় যে এই যে মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ হাসিনা এত টাকা দিবে, এই সমস্ত উল্টাপাল্টা অনেকে কমেন্ট করে না বুঝে। ওখানে আপনাকে সুন্দর একটা বিকাশের ওয়েবসাইট দেখাবে বা কোনো একটা ফর্মাল ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট দেখালো যে আপনার এখানে সবকিছু দেওয়া লাগবে, আপনার বিকাশ ফোন নাম্বার, বিকাশের পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড। সো আপনি এগুলো না বুঝে ওখানে দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টে সব অ্যাক্সেস ওনার কাছে চলে যাবে, উনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে নেবে। এইটাকে বলে ফিশিং। অনেক সময় দেখা যায় যে ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য অনেকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এক ফ্রেন্ড অন্য ফ্রেন্ডকে পাঠায়, যে ওখানে যে ফেসবুকে লগ ইন করতে যায়, কিন্তু আলটিমেটলি আইডি পাসওয়ার্ডটা অন্যজনের কাছে চলে যায়। এইরকম অনেক